তাহলে আজকের পাঠ শুরু করছি আমরা। তোমরা সবাই বই বের করো। আজকে আমাদের আলোচ্য বিষয় অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 11.1 এর প্রাথমিক আলোচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, শুরুতেই আমি হোয়াইট বোর্ড প্রেজেন্ট করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি কারো ডিভাইসে এখনো দেখতে না পাও, একটু ধৈর্য ধরো, স্যার দেখা যাচ্ছে স্যার। চলে আসবে। ঠিক আছে। এখন আমরা অনুপাত ও সমানুপাত এটা নিয়ে আজকের আলোচনা শুরু করছি। তো দেখো, এখন আমরা মূলত যে মৌলিক জিনিসগুলো লাগবে অঙ্ক করার জন্য এবং এই বিষয়টি বোঝার জন্য সেগুলো প্রথমেই জেনে নেব। তাহলে আজকে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত। দেখো, তাহলে অনুপাত আসলে কি? দুটি রাশির মধ্যে তুলনা বোঝাতে আমরা অনুপাত ব্যবহার করি। একটি রাশি অপর একটি রাশি থেকে কতটুকু বড় বা ছোট, ঠিক আছে, এরকম কোন সম্পর্ক বোঝানোর জন্য আমরা অনুপাত ব্যবহার করি। যেমন ধরো, আমরা যদি পি ও কিউ দুটি রাশি আছে মনে করো, এই পি ও কিউ এর মধ্যে যদি সম্পর্কটা এমন হয় যে পি হচ্ছে কিউ এর দ্বিগুণ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ভগ্নাংশ আকারে মূলত আমরা অনুপাতকে প্রকাশ করি। একটা ভগ্নাংশ মানে একটা অনুপাত। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি বাই কিউ ইকুয়াল টু 2। তার মানে তুমি যদি আর গুণন করো, এখান থেকে তুমি পেয়ে যাবে যে পি ইকুয়াল টু 2 কিউ, যেটা বলেছিলাম। ঠিক আছে, পিটা হলো কিউ এর দ্বিগুণ। তাহলে এই যে দেখো, নিচে 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, সুতরাং এই যে অনুপাত, এইটাকে আমরা এইভাবে লিখি সাধারণত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পি স্যার ভালো ইন্টু আছেন? কিউ ইকুয়াল টু, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইকুয়াল টু 2:1। বুঝেছ? এটা হলো পি ও কিউ এর মধ্যে অনুপাত। এখন এই যে পি ও কিউ এর অনুপাত আমরা পাচ্ছি 2:1, এটার মানে কি এরকম যে পি এর মান 2, কিউ এর মান 1? মানে এটা কিন্তু মোটেও এরকম না। অনুপাত সবসময় একটা তুলনা বোঝায়, অনুমান দেয়, তোমাকে একটা আইডিয়া দেয়, কিন্তু এটা যে একটা প্রকৃত মান এটা বলা যাবে না। ঠিক আছে, এমনও হতে পারে যে ধরো পি এর মান হলো 20, কিউ এর মান 10। 10 আর 20-এর তুমি যদি অনুপাত নাও, অর্থাৎ তুমি যদি আকারে কাটাকাটি 2:1 হবে। ঠিক আছে, পি এর মান হতে 50, কিউ যে কোনো কিছুই হতে পারে। সেইটার শেষ ফলাফলটা আমরা যখন ভগ্নাংশ আকারে লিখে কাটাকাটি করব, শেষ ফলাফলটা হবে এরকম 2:1। বোঝা গেল? তাহলে অনুপাত, এই যে অনুপাতটা, এটা কিন্তু অ্যাকচুয়াল মান প্রকাশ করছে না, এটা একটা আইডিয়া দিচ্ছে। আর অনুপাতের আরেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। দেখো, এই যে পি ও কিউ দুটো রাশি আমরা নিয়ে কাজ করছি, এই দুটো রাশি সমজাতীয় হতে হবে এবং একই এককে প্রকাশিত হতে হবে। যেমন ধরো, পি দ্বারা যদি তুমি বুঝিয়ে থাকো যে দূরত্ব, আর কিউ দ্বারা তুমি যদি বোঝাও কারো বয়স, তাহলে এই দুটো রাশির অনুপাত নেওয়া যাবে না, কারণ দূরত্বের সাথে বয়সের তুলনা করা যাবে না। সুতরাং পি দ্বারা যদি বয়স বোঝানো হয়, কিউ দ্বারাও বয়স বোঝাবে। পি দ্বারা যদি দূরত্ব বোঝায়, কিউ দ্বারাও দূরত্ব বোঝাবে। বুঝেছ? আর আমি যদি বলি পি এর মান হলো কিলোমিটারে, পি এর একক দূরত্বটাকে যদি কিলোমিটারে প্রকাশ করি, কিউ এর দূরত্বটাকেও আমরা, কিউ এর মানটাকেও আমরা কিলোমিটারে প্রকাশ করব। বুঝেছো তোমরা? ঠিক আছে, তাহলে অনুপাত জিনিসটা আসলে কি, এখন আমরা মূলত সংজ্ঞাটা একটু শুনে নেই। চলো, মূল ব্যাপারগুলো আমরা জেনে গেছি। তাহলে দেখো,
একই এককে প্রকাশিত সমজাতীয় দুটি রাশি একটি অপরটির থেকে কত গুণ, এটা যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয় তাই হলো অনুপাত। ঠিক আছে, স্যার এটা কি সমজাতীয়। আগে ক্লাসে ছিলেন? বুঝিনি প্রশ্নটা। স্যার এটা কি আবার আগে আগে ক্লাস নিয়েছিলেন এটার? না, এটা আজকে প্রথম, অনুপাত ও সমানুপাত। ও আচ্ছা স্যার। হ্যাঁ শোনো, তাহলে সমজাতীয় এবং একই এককে প্রকাশিত দুটি রাশির একটি অপরটির থেকে কত গুণ বড় বা ছোট, এরকম তুলনা আমরা যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে একটা অনুপাত। মনে থাকবে, অনুপাতকে আমরা বুঝলাম। এখন এরপরে দেখো, আমরা অনুপাত থেকে আসি সমানুপাতে। দেখো সমানুপাত তাহলে জিনিসটা কি? সমানুপাত এটা বোঝার জন্য তুমি অনুপাত বুঝেছো, দেখো এখান থেকে এই জিনিসটা বুঝতে পারো। ধরো দুটি রাশির অনুপাত নিলাম আমরা, দুটি অনুপাত নিলাম, একটা রাশি, চারটা রাশি আমরা নিই। প্রথমত ধরো এ, বি, সি এবং ডি, এই হলো চারটা রাশি। এখন তুমি ধরো এ বি, এই দুটো রাশির অনুপাত নিলা, লিখলা এ ইস টু বি, লিখা যাবে তাই না? আবার দ্বিতীয় দুটি রাশি সি ও ডি এর অনুপাত লিখো সি ইস টু ডি। এখন যদি কোনো কারণে এই দুটি অনুপাতের মান সমান হয়ে যায়, তাহলে এই যে দেখো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলবো কি সমানুপাত। এইটা এখন একটা সমানুপাতে রূপান্তরিত হয়েছে। সমানুপাত মানে হচ্ছে সম অনুপাত, মানে দুইটা অনুপাত সমান, এই জন্য আমরা এটাকে বলছি কি সমানুপাত। এখানে আরো একটা অনুপাত থাকতে পারতো, আরো একাধিক অনুপাত থাকতে পারতো, সমস্যা নেই। মানে কমপক্ষে দুটি অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে আমরা সমানুপাত বলবো। এক কথায় একাধিক অনুপাত যখন সমান হয় তখন তাকে দুঃখিত, একাধিক অনুপাত যখন সমান হয় তখন তাকে সমানুপাত বলে। তো আমরা জানি এই যে দেখো এখানে এই যে প্রথম যে অনুপাত এ এবং বি এর অনুপাত এখানে প্রথমে আছে, এ এবং বি সমজাতীয় রাশি হতে হবে, এটা আমরা জানি তাই না? কিন্তু এই সি ও ডি যে একই রাশি হওয়া লাগবে এরকম না। ধরো এ এবং বি, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি বয়স, আমরা সি এবং ডি দ্বারা দূরত্ব বোঝাতে পারি, সি এবং ডি দ্বারা উচ্চতাও বোঝাতে পারি, ওজনও বোঝাতে পারি। বুঝেছো? কিন্তু একই অনুপাতের মধ্যে দুটি রাশি কি হতে হবে? সমজাতীয় হতে হবে। মনে থাকবে, সমানুতার মধ্যে দুটি অনুপাতের রাশিগুলো ভিন্ন জাতীয় হতে পারে, সমস্যা নাই। দেখো এখানে এইচ টু বি যেই জিনিস প্রকাশ করবে সি টু ডি, সি টু ডি দ্বারা অন্য জিনিসও প্রকাশ করতে পারে, সমস্যা নাই। কিন্তু এ এবং বি সেম হতে হবে, সি এবং ডি একই জাতীয় জিনিস হতে হবে। বুঝেছো? আচ্ছা, জি তাহলে স্যার। এখানে দেখো আমরা শুরুতে যে লিখেছিলাম, ধরো অনুপাতের আমরা রাশিগুলো চিনি। ধরো আমরা যদি লিখি পি ইস টু কিউ একটি অনুপাত, প্রথম যেই রাশিটা আছে পি, এটাকে বলবো আমরা পূর্ব রাশি। তো মনে রাখবে তোমরা কিভাবে, যেটা পূর্বে মানে প্রথমে আছে, আগে আছে, পূর্ব মানে আগে, এটা মনে রাখো তুমি। আর এই যে দ্বিতীয় যে রাশি আছে কিউ, এটাকে বলবো আমরা উত্তর রাশি। থাকবে উত্তর রাশি, ঠিক আছে? পূর্ব রাশি, উত্তর রাশি। এখন এই দুটো জিনিস শিখলে আমরা ক্রমিক সমানুপাতি বুঝতে পারবো। দেখো আমরা এখন শিখবো ক্রমিক সমানুপাতি। ক্রমিক মানে কি বলতো? বলো ক্রমিক মানে কি? স্যার ধারাবাহিক। ধারাবাহিক বা, হ্যাঁ ঠিক আছে, একটার পর একটা, ভেরি গুড। ক্রমিক সমানুপাতি। দেখো ধরো সমানুপাত হতে হলে তো কমপক্ষে দুটি অনুপাত লাগবে, দুটি অনুপাত সমান হতে হবে তাই না? আর দুটি অনুপাতের মধ্যে দেখো এখানে চারটা রাশি আছে। আবার আমরা কিন্তু চাইলে তিনটা রাশি দ্বারাও দুইটা অনুপাত বানাতে পারি। কিভাবে? ধরো আমরা তিনটা রাশি নিলাম এ, বি, সি। এখন যদি এমন হয় যে এ আর সাথে বি এর অনুপাত
আবার বি এর সাথে সি এর অনুপাত, এই দুটো অনুপাত সমান, তখন এ বি সি কে বলবো ক্রমিক সমানুপাতি। বলো স্যার স্যার ওই যে পি বলো বলো। কমা কিউ লিখেছে তো স্যার, ওই জায়গাটা স্যার একবার বুঝাবেন? এটা বললাম যে দুটি রাশি নিলাম, পি কমা কিউ দ্বারা দুটি রাশি বোঝাচ্ছি। দুটি রাশি নিয়ে যদি বলি আমি যে পিটা হবে কিউ এর ডবল, দ্বিগুণ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি বাই কিউ ইকুয়াল টু 2, মানে পি কে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি তাহলে পাবো 2। ডবল না, পি এর মান মনে কর তোর 100, পি এর মান হলো 100, কিউ এর মান মনে কর 50, ডবল হলো না পি, তাহলে ভাগফল কত 2, সেটাই লিখেছি পি বাই কিউ ইকুয়াল টু 2। তাহলে এটাকে অনুপাত হিসাবে লিখলে লেখা যাবে পি ইস টু কিউ ইকুয়াল টু 2:1। দেখো দেখ নিচে একটা মনে মনে 1 আছে, নিচের অংশটাকে পরে লিখতে হয়, লবটাকে আগে লিখতে হয়, বোঝা গেল? এইখানে আবার ইয়েস স্যার। আর গুণন করলে সম্পর্কটা পাওয়া যায়, পি ইকুয়াল টু 2q। ঠিক আছে, বোঝা গেল? প্রশ্ন করলে ফিডব্যাক দিতে হবে, না বুঝলে বলতে হবে স্যার আমি এখনো বুঝিনি, সেটা ভালো। কিন্তু আমি বারবার জিজ্ঞেস করছি বোঝা গেল কিনা, তখন চুপ করে থাকাটা এটা একেবারে অড লাগে। না বুঝলে বলতে হবে স্যার আমি এখনো বুঝি নাই, সেটা ভালো। যার ডাউট দিবা যে সে ফিডব্যাক দিবা, বুঝেছো কিনা। এটা কি ক্লিয়ার হয়েছে এইটুকু? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ফাইন। এবার আসো ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা যদি এরকম করতে পারি যে এ এর সাথে বি এর অনুপাত এবং বি এর সাথে সি এর অনুপাত ক্রমিক, মানে একটার পর একটা, এই দুইটা অনুপাত যদি সমান হয় তখন আমরা এই এবিসি কে বলবো ক্রমিক সমানুপাতি। বোঝা গেল? এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এখন দেখো এখান থেকে আমরা একটা সুন্দর বৈশিষ্ট্য বের করে রাখতে পারি, এ ইস টু বি মানে কি এ বাই বি, পূর্ব রাশিকে উপরে লিখবা, উত্তর রাশিকে নিচে লিখবা। এখানেও লিখতে পারি আমরা বি বাই সি। এখন যদি আমরা একটু আর গুণন করি কি হবে বলতো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাই না? বোঝা গেল? এই ইয়েস স্যার। বৈশিষ্ট্যটা তুমি অঙ্ক করার ক্ষেত্রে অনেক ব্যবহার হবে, মনে রাখবে এটা কিভাবে আসলো। তুমি চাইলে এটা মনে রাখতে পারো, অথবা ক্রমিক স্যার সমানুপাতি আমার বললে চলে এইভাবে লিখে বের করে নিতে পারো। বলো। আমার নেট চলে গেছিল স্যার, কিছুই বুঝিনি স্যার। আচ্ছা সমস্যা নেই, এখন থেকে লক্ষ্য করো। এখন দেখো তাহলে এই যে এ ইস টু বি, বি ইস টু সি, এটার বৈশিষ্ট্যটা কেমন দেখো। প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান, তাই না? এই যে দেখো প্রথম অনুপাত, এটার উত্তর রাশি কি, মানে পরের যেটা আছে বি। আবার দেখো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হলো বি। বোঝা গেল? তাহলে কোন সমানুপাতের যদি প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয় তখন এটাকে আমরা বলবো কি, তিনটি রাশিকে বলবো ক্রমিক সমানুপাতি। এবার যদি আমি বলি তোমাকে এরকম, ধরো আমি অনুরণ দিয়ে দেখাই, ধরো আমি লিখলাম পি কিউ আর ক্রমিক সমানুপাতি। যদি এটা আমি ঘোষণা করি যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তাহলে এখান থেকে আমরা কিন্তু কি বলতে পারবো দেখো, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর, মানে মাঝখানে যেটা থাকবে সেটার বর্গ হচ্ছে, সেটার বর্গ হবে, আর প্রথম এবং শেষ রাশির গুণফল হবে সমান। বুঝেছো? স্যার ক্লিয়ার? আরেকবার একটু বুঝিয়ে দিবেন? স্যার আরেকবার যদি একটু বলা বলেন। হয়, আচ্ছা আবার বলছি, দেখো এখানে দেখো এ বি সি তিনটাকে ক্রমিক বলছি, তুমি শেষ পর্যন্ত কি পেয়েছো দেখো তো, মাঝখানের রাশির বর্গ পেয়েছো, জি মাঝখানের স্যার। রাশির বর্গ দেখো প্রথম জি এবং স্যার। তৃতীয় রাশির গুণফলের সমান পেয়েছো। তুমি যখন ক্রমিক সমানুপাতির শর্ত এখানে প্রয়োগ করবে তখন এই সম্পর্কটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। তার মানে আমরা যদি মাঝখানে কিউ কে রাখি, যদি বলি পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তখন তুমি আন্দাজেই বললে হবে না যে পি স্কোয়ার ইকুয়াল টু কিউ আর বা আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ। মাঝখানেরটার বর্গ আসবে, দেখো এই যে কিউ এর বর্গ প্রথম ও তৃতীয়টার গুণফলের সমান হবে। বুঝাতে পারলাম? ক্রমিক সমানুপাতি বললে ইয়েস জি স্যার। এইভাবে স্যার। আসবে জি স্যার। সম্পর্কটা। জি যদি স্যার। আমি এরকম বলি জি স্যার। যে দেখো, যদি বলি আমি এরকম যে বি সি এ, এই তিনটা রাশি হলো ক্রমিক সমানুপাতি, তখন তুমি কিভাবে লিখবা বলো, কিভাবে লিখবে? স্যার ইজ ইকুয়াল টু সি হ্যাঁ, ইজ ইকুয়াল টু বি এ। স্কয়ার ইকুয়াল টু এ সি বি স্কয়ার বা বি এ বি এ। স্যার। হ্যাঁ বি এ বললেও হবে, এ বি বললেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ বিএ বলে একটু বিএ পাস হবে আর কি, এটা ভালো। হ্যাঁ বিএ নিয়ে চিন্তা করতে ভালো লাগে নাকি?
যাক, আমরা বিয়ে নিয়ে চিন্তা করি আর এ নিয়ে চিন্তা করে সমস্যা নাই, বীজগণিতে দুইটা একই জিনিস প্রকাশ করে। তো এর মধ্যে একটা বলি, তো হঠাৎ করে ধরো ওই যে পাত্রপক্ষ যখন দেখতে যায়, তখন পাত্রের কোয়ালিফিকেশন জিজ্ঞেস করছে, শিক্ষাগত যোগ্যতা কি। তো বললো যে আমি বিএ পাস। তো পাত্রীপক্ষ এগুলো তো বোঝে না, ওরা একটু কম শিক্ষিত, তো বললো আপনি মাত্র 2 অক্ষর শিখেছেন, তাও উল্টা, মানে এরপরে তো বি হয়। বললো যে আমি বিএ পাস, পাত্র 2 অক্ষর শিখছে, তাও উল্টা শিখছে, বুঝো নাই? তো আমরা সঠিকটাই শিখবো। দেখো এখন আমরা সমানুপাতের কিছু বৈশিষ্ট্য শিখে নেব। দেখো এখানে ভালো করে বোঝো। ধরো একটা সমানুপাত আবার লিখছি আমরা, A:B ইকুয়াল টু ধরো C:D। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, কি পাচ্ছি দেখো, A/B ইকুয়াল টু C/D, তাই না? জি স্যার। এখন দেখো আমরা শিখবো যোজন কাকে বলে। এটা একটা সমানুপাত, এখানে আমরা একটা যোজন করব, অর্থাৎ দুটি ভগ্নাংশ যখন সমান হয় তখন আমরা যোজন বিয়োজন দুটো প্রক্রিয়া প্রয়োগ করতে পারি। তাহলে যোজন মানে হচ্ছে কি, দেখো যোজন মানে হচ্ছে, আমি একটু লিখে রাখি আগেই, আমরা কি করব এখানে যোজন করব। যোজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ, এই যে A প্লাস বি, আর হরের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, ওটা এমনই থাকবে। তো ডান পাশে একই কথা, এখানে হবে C+D, নিচের ডি ঠিকই থাকবে। লব যোগ হর, এখানেও লব যোগ হর, বুঝেছ? হরে কোনো পরিবর্তন হবে না। এটা আমরা কি করলাম বলো, যোজন। আরেকবার বলুন স্যার। দেখো আবার বলছি, লব, এটা তো লব, এ হইল লব, হর কি বি, উপরে লিখবা, সব অপারেশন উপরে করবা। যখন যোজন বলবো, যোজন মানে মনে রাখবা যোগ করব, তার মানে লব যোগ হর, লিখেছ? এই যে এটা লব, এটা ছিল হর, লব যোগ হর, ক্লিয়ার? হরের কোনো কাজ নেই, হর যেমন আছে তেমনই থাকবে। আবার ডান পাশে একই কথা, এই যে লব, এই যে হর, লব যোগ হর, মনে থাকবে, নিচে কোনো কাজ তোমার করতে হবে না, ক্লিয়ার? লব আর হর যোগ করে উপরে লিখবা। জি স্যার। আবার যদি আমি বলি বিয়োজন করব, যদি এখানে আমি লিখি যে বিয়োজন করব, তার মানে তখন স্যার ঘটনাটা মাইনাস কেমন করতে ঘটবে? হবে। শুধু আমরা বিয়োগ করে দেব। দেখো বিয়োজনের সময় লব বিয়োগ হর, এই যে এখানে, এই যে লব বিয়োগ হর, আর হর যেমন ছিল তেমনই থাকবে। আবার একই কথা এখানেও, লব স্যার বিয়োগ এই যে হর। স্যার বলো, উপরেরটা স্যার যোজন বিয়োজন করতে বললে স্যার উপরেরটা যোগ করতে হয় স্যার, এটা কি নিয়মের মধ্যে? সেটা আমি পরে আসছি, আমি তো ওই জায়গায় এখনো আসি নাই। যতটুকু বোঝাচ্ছি সেইটুকু বোঝো আগে। আমি যোজন বিয়োজন একসাথে, এটা পরে বোঝাচ্ছি, আগে আলাদা আলাদা করে বোঝো। যোজন কি বিয়োজন কি আলাদা আলাদা করে বোঝো। তাহলে যোজন মানে হলো লব যোগ হর, এই মানটা আমরা লবের মধ্যে লিখব, আর হর যেমন আছে তেমন থাকবে। বিয়োজন হবে লব বিয়োগ হর, এই মানটা আমরা লবে লিখব, হর যেমন আছে তেমন থাকবে। বুঝেছো এইটুকু? এখন এখান থেকে একটা বিষয় জি স্যার। কি সমস্যা বলো। আচ্ছা, এখান থেকে এবার আরেকটা বিষয় শিখে ফেলো। দেখো আমরা এই যে রাশিটা, এই যে দেখো A/B = C/D, আমরা যদি উভয় পক্ষে 1 যোগ করি তাহলে কি ঘটবে বলো? A/B + 1 = C/D + 1। মনে করো উভয় পক্ষে 1 যোগ করলাম, তাই না? এখন লসাগু করলে কি হবে একটু দেখো, নিচে লসাগু হবে আমাদের, এখানে B, উপরে হবে দেখো A + B, তাই না? ইকুয়াল দিয়ে নিচে এখানে জি লসাগু স্যার। হবে D, উপরে হবে C+D। দেখো তো ঠিক যোজনে আমরা এই ফলাফলটা পেয়েছিলাম না, এই যে এখানে, জি তাই স্যার না? যোজনে। জি স্যার। তার মানে যোজন বলতে আমরা এটাও বুঝতে পারি যে উভয় পক্ষে 1 স্যার যোগ একটু করা আরেকবার হলো। বলবেন স্যার? আচ্ছা, কোন জায়গাটা যে বুঝলেন আমি সেটাই বুঝি না তোমাদের, সমস্যা নাই। দেখো আবার আমি বলতে চাচ্ছি তোমরা মনোযোগের ঘাটতি আছে এখানে, যখন আমি এই লাইনে চলে এসেছি মনোযোগ দিবা। আমি বলতে চাচ্ছি এই যে তোমার সমানুপাত A/B = C/D, এই যে উভয় পক্ষ আছে, উভয় পক্ষে তুমি 1 যোগ করো, মাথাটা একটু খাটাও। উভয় পক্ষে 1 যোগ করলাম, এবার লসাগু করো। লসাগু তো করতে পারবো আশা করি। লসাগু করলে দেখো আমরা পাচ্ছি কি, A + B/B = C+D/D, যেটা দেখো ঠিক এই যোজন করার ফলে যে রেজাল্ট পেয়েছিলাম সেটার সমান, একই ফলাফল। আমি এটা বলতে চাচ্ছি যে জি তাহলে স্যার। যোজন মানে হলো কি, উভয় পক্ষে 1 যোগ করার যে ফলাফল সেটাই কিন্তু যোজন।
উভয় পক্ষে এক যোগ করলে যে ফলাফল পাবে সেটাই হলো যোজন। বোঝাতে পারলাম? জি স্যার। মনোযোগ দিবা, যখন যেই লাইনে থাকে মনোযোগ দিবা। তোমরা যদি পিছনে পড়ে থাকো, তুমি যদি এখন বিয়োজনকে সেটা বোঝার চেষ্টা করো, তাহলে আবার নতুন টপিকটা ভুলে যাবা আমি নতুন কি বোঝাতে চাচ্ছি। এজন্য প্রতিটা লাইনে একটু মনোযোগ দিবা, এটা প্রত্যাশা থাকবে আমার। আচ্ছা দেখো, এবার যদি আমরা বিয়োগ করি, ধরো এখানে যোগ না করে আমরা বিয়োগ করছি, এখানে যদি বিয়োগ করি তাহলে কি ঘটবে দেখো, বি বা এ বাই সি মাইনাস ওয়ান, সি বাই ডি মাইনাস ওয়ান, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে। দেখো এটা কিন্তু ঠিক বিয়োজনের ফলাফলের সমান, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, বিয়োজন আসলে কি উভয় পক্ষ থেকে জি এক স্যার। বিয়োগ করা। মনে থাকবে? জি স্যার। জি কারো স্যার। কোনো প্রশ্ন থাকলে করো। নো স্যার, নেই। হ্যাঁ, এরপর এবার আমরা শিখবো তাহলে যোজন বিয়োজন একসাথে থাকলে কি হবে, এইটা আমরা শিখবো। দেখো যদি যোজন বিয়োজন একসাথে প্রয়োগ হয়, আমি এখানে আগে লিখে রাখি একটু, যোজন বিয়োজন। দেখো যোজন বিয়োজন, তাহলে প্রথমে আমি লিখছি কি, দেখো যোজন, প্রথমে যেহেতু যোজন লিখেছি, তার মানে তুমি মনে রাখবা এই যে এখানে এই যে ভগ্নাংশ, উপরে যোজন হবে নিচে বিয়োজন হবে, এটা মনে রাখবা। উপরে যোজন নিচে বিয়োজন, তাহলে যোজন মানে কি লব যোগ হর, ঠিক আছে? আর বিয়োজন মানে কি, দেখো এখানে হবে কি লব বিয়োগ হর, তার মানে যে লব হলো এ, বিয়োগ হর হলো বি, ঠিক আছে? ডান পাশেও একই কেস, একই কথা, লব যোগ হর, উপরে হবে যোজন নিচে হবে বিয়োজন, লব বিয়োগ হর। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আর যদি আমি বলতাম আগে বিয়োজন যোজন, তখন উপরে বিয়োজন নিচে যোজন হতো। বুঝেছো? দেখো যদি বলি বিয়োজন যোজন, বিয়োজনটাকে যদি আমরা আগে রাখি, বিয়োজন যোজন যদি এইভাবে লিখি, দুইটা অপারেশন এবার একসাথে হচ্ছে কিন্তু, তাহলে তুমি লিখবা কি উপরে বিয়োজন মানে লব বিয়োগ হর, নিচে হবে লব যোগ হর, উপরে বিয়োজন। মানে স্যার ওইটার উল্টাটা আর কি হ্যাঁ, স্যার। এরপরে দেখো এখানে হবে কি লব বিয়োগ হর, লব যোগ হর, বিয়োজন উপরে বিয়োজন নিচে যোজন। যেটা প্রথমে লিখবো সেটা উপরে প্রয়োগ হবে, যেটা নিচে লিখবো পরে লিখবো সেটা নিচে প্রয়োগ করবা, ঠিক আছে? তাহলে এই যে যতটুকু আলোচনা হয়েছে এখন পর্যন্ত, এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করে আগে ক্লিয়ার হয়ে নাও, আমরা অঙ্কে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যেহেতু কিছু বলছো না, ধরে নিলাম সবাই বুঝেছো, ফাইন। এখন আমরা অনুশীলনী 11.1-এর কিছু অঙ্ক দেখে নেব, যেগুলো আমরা যতটুকু ধারণা পেয়েছি তার মাধ্যমে সমাধান করতে পারবো। 11.1, সবাই বই বের করে ফেলো। স্যার এভাবে কি স্যার একটু উদাহরণ মানে করাবেন স্যার? না, আমি যে এখন কিছু অঙ্ক করাচ্ছি, যেখানে তুমি যে জিনিসগুলো শিখলে এই মাত্র সেগুলোর প্রয়োগ আছে। জি সবাই স্যার। চলে যাও, কত পৃষ্ঠায় দেখো, 216 পৃষ্ঠায় চলে যাও সবাই, 216 পৃষ্ঠায়, পেজ 216, দেখো 216 পৃষ্ঠা বের করো সবাই। এখানে প্রথমে কিছু অঙ্ক আছে, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আমি 7 নম্বরটা আগে দেখাতে চাচ্ছি, একটু দেখো। সবাই বই বের করেছো 216 পৃষ্ঠায়? জি স্যার। এখন দেখো 7-এর কি কি তথ্য দেওয়া আছে, বলা আছে দেখো a is to b equal to b is to c, এই তথ্যটা আগে লিখে নিবি, লিখবা যে দেওয়া আছে a is to b equal to b is to c। আচ্ছা এখান থেকে কি তুমি একটা ধারণা করে বলতে পারবা যে a b c এগুলো কি রকম সম্পর্কে আছে? স্যার বলো তো। ক্রমিক সমানুপাতি বলছি না? ক্রমিক সমান। প্রথমটা, প্রথম অনুপাতটার
মানে স্যার এ বি সি ডি এভাবে। পরের অনুপাতের স্যার ভাগ পূর্ব মান। মানে ভগ্নাংশ। এই দেখো প্রথমটার শেষ মান মানে শেষ পদ পরের অনুপাতের শুরুর পদ মিলবে সহজে, সংক্ষেপে মনে রাখবে এইভাবে। প্রথমটা যে অনুপাতে প্রথম অনুপাত যেখানে শেষ হবে পরেরটা সেখান থেকে শুরু হবে। তাহলে এটাকে অবশ্যই ক্যালকুলেট করে বের করে রাখবা। a বাই বি ইকুয়াল টু বি বাই সি আমরা এইভাবে লিখতে পারি। তো আর গুণন করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এইটুকু কি বুঝেছো? তার মানে আমরা যেখানে এসি পাবো সেখানে বি স্কোয়ার লিখতে পাবো, অথবা যেখানে বি স্কোয়ার পাবো সেখানে আমরা এসি লিখতে পারবো। ঠিক আছে, মনে থাকবে? এবার আসো আমরা জি একটা অঙ্ক স্যার। করি। এটা কিন্তু জি স্যার। 7 নং এর 3টা অঙ্কের জন্য এই তথ্যটুকু, 3টা অঙ্কের মধ্যে এই তথ্যটুকু আমরা ব্যবহার করব। এখন আমরা 1 নং দেখছি, একটু তাকাও ক নং আর কি। তাহলে ক নং এ দেখো বাম পক্ষে মান আছে অল্প, কিন্তু ডান পক্ষে পদ আছে বেশি। সুতরাং আমরা আগেই জানি যে ছোট মানটিকে ক্যালকুলেশন করে বড় করা কঠিন, কিন্তু বড় মানকে ক্যালকুলেশন করে ছোট করা সহজ। এই জন্য আমরা ডান পক্ষ নিয়ে কাজ শুরু করব। বুঝেছো? আমরা রাইট সাইড নিয়ে কাজ শুরু করছি। দেখো রাইট সাইডে কি আছে বলো? a স্কয়ার। স্যার এই অঙ্কগুলো কি স্যার সমাধানের মতো? এটা দুইটা পক্ষ সমান দেখাইবা তুমি, যে কোনো একটা পক্ষ ধরে কাজ শুরু করা যায়, কিন্তু বাম পক্ষ নিয়ে কাজ করে এটাকে বড় করা কঠিন। দেখো এ বাই সি নিয়ে কাজ করে তুমি যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার বানাতে চাও কষ্ট হবে। এই জন্য আমরা ডান পক্ষের বাম পক্ষের মতো বানাতে চাইবো। এ স্কয়ার প্লাস বি। স্যার রাইট হ্যান্ড সাইড ফার্স্টে করব স্যার। হ্যাঁ, কেন করবো এটিতে বললাম এতক্ষণ, কারণ এখানে মান বেশি আছে, এগুলোকে হিসাব করা সহজ হবে। তাহলে এখানে তুমি তাকাও, আমি একটু আগে বের করে রেখেছি বি স্কয়ারের মান হলো এসি। তাহলে যেখানে যেখানে বি স্কয়ার পাচ্ছ সেখানে এসি বসাও। এ স্কয়ার এমনই থাকবে, বি স্কয়ারের মান এসি বসাও। ঠিক আছে, আবার নিচে দেখো বি স্কয়ার আছে, এখানে এসি বসাও। এসি বসাও, দেখবা ঠান্ডা লাগবে, গরম লাগবে না। উপরে তাহলে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে থাকবে এ প্লাস সি, বোঝো। নিচেও আমরা সি কমন নিতে পারি, সি কমন নিলে থাকবে এ প্লাস সি, নাকি? এবার মোকাবেলা করো, এ প্লাস সি এ প্লাস সি, তোমার হাতে থাকবে এ বাই সি। এটাই দেখো তোমার লেফট সাইড ছিল। দেখেছো, বড় থাকলে ক্যালকুলেশন করে ছোট বানানো সহজ, কিন্তু এইটাকে তুমি জোড়াতালি দিয়ে এরকম বড় বানানো কঠিন আছে। বোঝাতে পারলাম? কনং স্যার আরেকবার বলবেন স্যার? আরেকবার কোন জায়গায় বলো, তোমার বলতে হবে যে এই স্যার ওই যে স্যার আর এস টা স্যার যেভাবে লিখছেন স্যার। কি আর এস লিখছি রাইট সাইড। হ্যাঁ, কি লিখছি রাইট সাইডে, তোমার বইয়ে তাকাও কি আছে। রাইট সাইডে যা আছে তাই লিখছি। ঠিক আছে, এরপরে তুমি স্যার যেটুকু এ বার করে স্কয়ার রাখো। প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার স্যার। হ্যাঁ, যেটা আছে আমি সেটা লিখছি, হুবহু এটা লিখছি। স্যার লিখার পরে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। বি স্কয়ার যেখানে যেখানে আমি একটু আগে বলছি না, এই যে বি স্কয়ার আর এসি সমান, দুইটা জিনিস সমান, তার মানে একটার পরিবর্তে আরেকটা লেখা যাবে। তার মানে এখানে বি স্কয়ার ছিল, আমি এসি লিখছি। দেখো এই যে বি স্কয়ার কে সরাই আমি এসি লিখছি। ঠিক আছে, আবার নিচে দেখো এখানে বি স্কয়ার ছিল, এটাকে সরাই আমরা এসি লিখছি। বোঝা গেল? শিল্প বুঝেছিস? এসি লিখলাম। জি স্যার। এরপরে উপরে উপরে কিন্তু এ কমন নেওয়া যায়, এই যে উপরে উপর থেকে এ কমন নিলাম, তাহলে থাকবে কি প্রথম পদে এ, পরের পদে থাকবে সি। আবার নিচে কিন্তু দেখো এখানে সি কমন নেওয়া যায়, তাহলে প্রথম পদে থাকলো এ, পরের পদে একটা সি থাকলো। বোঝা গেল? এরপর এ প্লাস সি কেটে দিলাম, গুণ আছে বলে, এখানে গুণ না থাকলে কাটা যাইতো না। শেষ পর্যন্ত রইলো আমাদের এ বাই সি, আর এইটা আমাদের বাম পক্ষ। বোঝা গেল শিল্প? জি স্যার। হ্যাঁ, এবার আমরা জি খননে স্যার। যাবো। দেখো দেখো ডান পাশে চলে আসি একটু, খ নং অঙ্ক করছি আমরা। খ নং এ দেখো বাম পক্ষে এবার কিন্তু বেশি পদ দেওয়া আছে, তাই না, ডান পক্ষের তুলনায়। তাহলে এবার আমরা বাম পক্ষ ধরে কাজ শুরু করব। লেফট সাইড এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। ঠিক আছে, এটা বাম পক্ষ। তাহলে প্রথমত তুমি কি কাজ করবা, এই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে তিনটা পদকেই গুণ করে দাও, সবার সাথে এটা গুণ আকারে আছে। ঠিক আছে, এবার তোমরা একটু মনোযোগ দাও,
আমি যদি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে 1/a কিউব কে গুণ করি কি পাবো বলতে পারবে কেউ? স্যার উপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে a কিউব। না সেটা তো ঠিক আছে, কাটাকাটি করলে কি থাকবে শেষ পর্যন্ত? আমি ও ধরো স্যার এরকম কাটাকাটি এটা করলে থাকবে, স্যার এটা a থাকবে কি? স্যার এটা যদি কাটাকাটি করলে স্যার হ্যাঁ দেখো কি থাকে বলো। স্যার a b স্কয়ার c স্কয়ার। না এ থাকবে কেন? উপর আছে a স্কয়ার, নিচে আছে a ও কিউব। সরি স্যার নিচে a আর উপরে b স্কয়ার c স্কয়ার। নিচে থাকবে a, উপরে থাকবে b স্কয়ার c স্কয়ার। এটুকু কি বুঝেছো সবাই? জি স্যার। আমরা জি কি স্যার। প্রথমে a জি স্কয়ার স্যার। প্রথম পদের গুণ করি ব্র্যাকেটের ভিতরে, তাহলে আমরা পাবো দেখো এই যে a কিউব আর a স্কয়ার কেটে যাবে, নিচে আবার একটা a থেকে যাবে, নিচে তো কিউব আছে, নিচে একটা a থাকবে, উপরে হবে b স্কয়ার c স্কয়ার। এরপরে যোগ চিহ্ন দাও, আবার এই পদ দিয়ে দ্বিতীয় পদটাকে গুণ করো ব্র্যাকেটের। এবার তুমি তাকাও b কিউব আর b স্কয়ার কেটে যাবে না? তাহলে নিচে কিন্তু একটা b থেকে যাবে, আর উপরে থাকবে কি a স্কয়ার c স্কয়ার। সমস্যা আছে বুঝতে? আবার শেষ পদটাকে গুণ করো একই ভাবে। এবার এটা বলো, শিল্প বলো এটা কত থাকবে? শিল্প শিল্প কি ক্লাসে নেই? স্যার এ চেষ্টা স্কয়ার বি করতে হবে। স্কয়ার। a স্কয়ার b স্কয়ার আর নিচে থাকবে অনলি c, ঠিক আছে? সি শুধু স্যার। সি। জি হ্যাঁ, স্যার। এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করব, একটু আগে দেখো আমরা বের করে রাখছিলাম, বলছি না এটা সব 7 নং ক খ গ তিনটার জন্য প্রযোজ্য এই তথ্যটুকু। বি স্কয়ার ইকুয়াল টু এসি, যেখানে এসি সেখানে বি স্কয়ার বসানো যাবে, যেখানে বি স্কয়ার পাবো সেখানে এসি বসাতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে বি স্কয়ারের মান তুমি এসি বসিয়ে দাও, দেখো তাহলে কি হবে, বি স্কয়ারের জায়গায় তুমি বসালা এসি, আরো একটা সি স্কয়ার ছিল তাই না? এই যে এটা আসলে বি স্কয়ারের মান, এটা হলো সি স্কয়ার আগে ছিল, কত হবে বলো তো? এ সি কিউব নাকি? এ সি স্যার কিউব। নিচে a নিচে একটা এ আর থেকে উপরে যাবে, a c কিউব। হ্যাঁ প্লাস একই ভাবে দেখো এখানে কিন্তু এ স্কয়ার সি স্কয়ার আছে, দেখো আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না বলো তো, জি হোল স্যার। স্কয়ার দিয়ে? তো যদি হোল স্কয়ার দিয়ে লিখতে পারি, এই যে এসি এর মান কত, আবার বি স্কয়ার, এসি এর মান হলো বি স্কয়ার আবার তার স্কয়ার, ফাইনালি কত পাবে তুমি? বি টু দি পাওয়ার 4 নাকি? বুঝেছো? জি স্যার। তাহলে এ স্কয়ার সি স্কয়ার এর মান তুমি ক্যালকুলেট করে পাবা বি টু দি পাওয়ার 4, নিচে হবে বি, প্লাস এখানে দেখো বি স্কয়ার এর মান তুমি বসাবা এসি, তাহলে এ স্কয়ার ইনটু এসি তার মানে এ কিউব সি বাই সি। এটুকু কি বুঝেছো সবাই? প্রশ্ন থাকলে করো ভয় জি নেই। স্যার। তাহলে স্যার যে এ সাইড এ নোট দিতে মোকাবেলা করে দাও, হবে না স্যার? কোনটা? স্যার সাইড নোট দিতে হবে না স্যার? না না, এখানে সাইড নোট দরকার হবে না, ঠিক আছে? তবে স্যার একটা প্রশ্ন। এখানে কোনো কিছুই নাই। তবে তুমি যদি চাও যে একটা সাইড নোট দিবা ভালো হয়, কিন্তু না দিলে এখানে সমস্যা হবে না, এখানে লিখে দিলে ভালো যে বি স্কয়ার ইকুয়াল টু এসি। আমরা এই তথ্যটা ব্যবহার করেছি সব জায়গায়। স্যার এভাবে স্যার লিখে দিব। হ্যাঁ, সি সি কেটে দাও, দেখো তাহলে এখানে থাকলো শুধু সি কিউব, এখানে যদি কাটাকাটি করো বি টু দি পাওয়ার 4 আর বি এর মধ্যে তোমার উপরে থাকবে বি কিউব তাই না, আর সর্বশেষ দেখো থাকলো কিউব। এটাই কিন্তু আমাদের রাইট সাইড, কিন্তু সাজিয়ে লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? দেখো তো বুঝেছো কিনা? স্যার থার্ড লাইনটা স্যার বুঝি নাই। আচ্ছা, এই লাইনটা নাকি? দেখো ফিডব্যাক দিও, এই যে বি স্কয়ার এর মান কত? এসি না? তাহলে বি স্কয়ার কে সরায় তুমি এসি লেখো, এসি লেখো। এই যে দেখো বি স্কয়ার কে সরায় দেখো, এই যে বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে? এখানে দেখো এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি আমি, বি স্কয়ার কে সরায় লিখলাম এসি, আরো সি স্কয়ার ছিল লিখলাম, ঠিক আছে? তো কি পাইলে তুমি? এসি কিউব পেয়েছো? Yes, স্যার। তাহলে বি স্কয়ার সি স্কয়ার মান পেয়েছো তুমি এসি কিউব, এই যে লিখছি এসি কিউব। আবার তুমি তাকাও এই যে এ স্কয়ার সি স্কয়ার, এই যে এ স্কয়ার সি স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি? একবার হোল স্কয়ার দিয়ে। ফিডব্যাক দিবা Yes, তুমি, স্যার। যে ডাউট দিলাম। তাহলে এসি লিখলাম, বুঝো? তাহলে এসি কে সরাই দিয়ে আমি কি লিখতে পারি বলো? বি স্কয়ার লিখতে পারি না? এই যে দেখো ভিতরে এসি কে সরাই বি স্কয়ার লিখলাম, আর এই স্কয়ার তো ছিল থাকবে, তাহলে ফাইনালি হবে বি টু দি পাওয়ার 4, ক্লিয়ার? বি টু দি পাওয়ার 4 লিখলাম, ওকে? এরপরে আসো আবার দেখো এ স্কয়ার বি স্কয়ার, এই যে এ স্কয়ার বি স্কয়ার, বি স্কয়ারের মান বসাও, এ স্কয়ার থাকবে, বি স্কয়ারের মান কত হয়? যে বি স্কয়ারের মান এসি, তাহলে সি লিখলাম। এবার এটা গুণ করলে কত হবে? এ কিউব সি, বুঝছো এবার?
বুঝেছো? ঠিক আছে, আমরা রাইট সাইড মিলিয়ে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি অনুপাত সমানুপাতের প্রাথমিক ধারণাগুলো আমরা ভালোভাবে বুঝেছি, কিছু অঙ্ক আমরা করেছি। আমরা সামনের দিনে বেশ কিছু অঙ্ক এই ধারণা প্রয়োগ করে শিখবো। বোঝা গেল? হ্যাঁ, এক মিনিট। জি স্যার।